দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আছে মোহাম্মদ লোটাস আহমেদ। আপনাদেরকে মূলত এই সময় আমরা যুক্ত করেছি একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য। কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করি যে শরীফ ওসমান বিন হাদি, যিনি ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ছিলেন, যিনি কিন্তু বাংলাদেশে সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সিঙ্গাপুরে মারা গিয়েছিলেন, সেই হাদি হত্যাকাণ্ডের যে মূল আসামি, যিনি ছাত্রলীগ নেতা মাসুদ করিম ফয়সাল, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করি যে এখন থেকে প্রায় 1 ঘন্টা পূর্বে ভারতীয় যেই সংবাদ সংস্থা রয়েছে ANI, তারা তাদের এক্স হ্যান্ডেলে কিন্তু একটি টুইট করেছে এবং সেখানে একটি তারা যেই সংবাদ যে প্রেস রিলিজ সেটি কিন্তু তারা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে মাসুদ করিম ফয়সাল সহ 2 বাংলাদেশিকে তারা ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং তারা তাদের যে প্রেস রিলিজে যেই বিবরণটি দিয়েছে সেটি হচ্ছে যে তাদের কাছে গোপন সূত্রে তথ্য ছিল যে এই বাংলাদেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত মাসুদ করিম ফয়সাল, তিনি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন এবং তিনি সীমান্ত এলাকা অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি পুনরায় ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা সেই বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখান থেকে কিন্তু মাসুদ করিম ফয়সাল এবং আলমগীর নামে দুজনকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আমরা যদি প্রেস রিলিজটি থেকে আমরা বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করি, যে তারা বলছেন যে বাংলাদেশের চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল মাসুদ করিম ফয়সাল এবং আলমগীর নামে আরেকজন। এর ভিতরে ভারতীয় যেই সংবাদ সংস্থা ANI, তারা যেমনটি বলছেন যে তাদের হাতে গ্রেপ্তারকৃত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, তার বয়স 37 বছর এবং তার ঠিকানা দেখানো হয়েছে বাংলাদেশের পটুয়াখালী জেলায়। পাশাপাশি অপর আরেকজন যিনি গ্রেপ্তার হয়েছেন ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, তিনি হলেন আলমগীর হোসেন, যার বয়স দেখানো হয়েছে 34 বছর এবং তার ঠিকানা দেখানো হয়েছে বাংলাদেশের ঢাকায়। এবং ANI জানিয়েছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যা করে ভারতে পালিয়ে এসেছিল এবং তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর সবশেষ বনগাঁওয়ে এসেছিল। সেখান থেকে তারা পুনরায় বাংলাদেশে ফেরত যাওয়ার কিন্তু চেষ্টা করছিল, এমন তথ্য কিন্তু ভারতের কাছে ছিল, অর্থাৎ ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই মূলত সেই বনগাঁও যে সীমান্ত এলাকা রয়েছে ভারতের, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করেছিল ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেখান থেকে কিন্তু মাসুদ করিম ফয়সাল, তাকে এবং আলমগীর হোসেন সহ এই দুজনকে কিন্তু তারা আটক করেছে এবং তারা জানিয়েছে যে গত যে রাত গিয়েছে সেই রাতে কিন্তু তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে, এমন তথ্যই কিন্তু ANI ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাদি আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এই তথ্য পাওয়ার পরেই নয়াদিগন্তর আমাদের জ্যেষ্ঠ যেই সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহল এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে অফিসিয়ালি এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং ভারতের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে সেই দুজনকে ভারত সরকার গ্রেপ্তার করলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এই বিষয়ে কোনো ধরনের যোগাযোগ কিন্তু আসলে করা হয়নি। সব মিলিয়ে এই দুজন ব্যক্তিকে ভারতের যে সংশ্লিষ্ট আদালত রয়েছে সেই আদালতে উঠানো হয়েছিল এবং আদালত তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে মেঘালয় পুলিশের হেফাজতে দেয়া হয়েছে, এমনটি কিন্তু ভারতীয় সংবাদ সংস্থা ANI আমাদেরকে জানিয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখার চেষ্টা করি যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালানো অবস্থায় শরীফ ওসমান বিন হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার একটি সংসদীয় আসন থেকে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীও ছিলেন, তিনি তার নির্বাচনী প্রচারণা চালানো রত অবস্থায় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে শরীফ ওসমান বিন হাদি রিকশাতে করে যখন যাচ্ছিলেন পানির ট্যাঙ্ক এলাকা থেকে, অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে তিনি যখন হাইকোর্টের দিকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু মোটরসাইকেল নিয়ে এসে দুজন দুর্বৃত্ত শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ে এবং সেই সময় গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে কিন্তু উদ্ধার করে সাথে সাথেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু নেওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন থাকার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের 18 ডিসেম্বর কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শরীফ ওসমান বিন হাদি এবং এরপরে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে এনে তার যে দাফন কার্য সেটি সম্পন্ন করা হয় এবং শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পরে কিন্তু পুরো
দেশে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো সংস্থা রয়েছে তারা পৃথক পৃথকভাবে কিন্তু তাদের মতো করে তদন্ত কার্যক্রম শুরু করে এবং পুলিশের তদন্তে উঠে আসে যে ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি মাসুদ করিম এবং রাহুল নামে পরিচিত, তিনি আসলে এই ঘটনার সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত যে মোটরসাইকেলটি ছিল সেটিও কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই সময় সেটিকে জব্দ করেছিল। তবে মাসুদ করিম ফয়সাল তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং এই ঘটনার পরে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলায় এই ছাত্রলীগ নেতা মাসুদ করিম ফয়সালকে কিন্তু প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছিল এবং সেই মামলাটি কিন্তু এখনও তদন্তাধীন রয়েছে। এছাড়াও যদি জানিয়ে রাখার চেষ্টা করি আপনাদেরকে যে সেই সময় কিন্তু মাসুদ করিম ফয়সাল, যিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা বা কর্মী যেটাই বলি না কেন, তিনি কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি তার ব্যবহৃত যে ফেসবুক আইডি রয়েছে সেখান থেকে কিন্তু তিনি একাধিকবার ভারতে থাকা অবস্থায় ফেসবুকে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে নেই, তাকে আসলে ধরা সম্ভব হবে না। এছাড়াও কিন্তু তিনি এই হত্যাকাণ্ডের পিছনে পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত দিয়েছেন। তবে দীর্ঘ একটি সময় কিন্তু অতিবাহিত হয়েছে, তবে এই মামলার যে মূল আসামি মাসুদ করিম ফয়সাল তাকে কিন্তু গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি তোলা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে এবং রাজপথে কিন্তু আমরা মিছিল মিটিংও হতে দেখেছি হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। বিশেষ করে জামায়াত ইসলামী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ যারা এখন সরকার গঠন করেছে তারাও কিন্তু হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছে এবং তদন্তের দাবিও কিন্তু তারা তুলেছিল। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বারংবার বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের সাথে কিন্তু বারংবার যোগাযোগ করা হয়েছে যে তারা যাতে পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারত সরকারের সাথে যাতে যোগাযোগ করে যে শরীফ ওসমান বিন হাদি হত্যাকারী যিনি ভারতে অবস্থান করছেন এবং ভারতে পালিয়ে রয়েছেন তাকে যাতে ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করে এমন দাবি কিন্তু তোলা হয়েছিল। তবে সর্বশেষে আজকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তারা তাদের টুইটারে অর্থাৎ বর্তমানে যেটি এক্স হ্যান্ডেল সেখানে এক্স হ্যান্ডেলে তারা টুইট করে কিন্তু জানিয়েছে যে তারা সেই ভারতীয় যেই রাজনৈতিক নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের যেই আসামি ফয়সাল এবং আলমগীর নামে আরেকজন, এই দুজনকে কিন্তু তারা ভারতের বনগাঁও সীমান্ত থেকে আটক করেছে। এটি কিন্তু বর্তমানে ব্রেকিং নিউজ। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে কিনা, যেহেতু ভারত সরকার বা ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যে ফয়সাল সহ আরেকজনকে গ্রেপ্তার করেছে, এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে আসলে যোগাযোগ করবেন কিনা কিংবা তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো তৎপরতা চালাবেন কিনা সেটি কিন্তু আসলে দেখার বিষয়। তবে যেমনটি শুরুতেই বলে রাখার চেষ্টা করছিলাম যে তাকে গ্রেপ্তারের বিষয়ে কিংবা তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট যে সূত্র তারা কিন্তু অফিসিয়ালি এই বিষয়ে কোনো ধরনের তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করেনি। তবে এই বিষয়ে হয়তোবা আজকে কিংবা আগামীকালের ভিতরে হয়তো বাংলাদেশ সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হয়তো বিষয়টি স্পষ্ট করবেন যে তাকে আদতেই গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে কিনা কিংবা ভারত সরকারের পক্ষ থেকে ভারত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা কিংবা যদি সেই দুজনকে বাস্তবেই গ্রেপ্তার করা হয়ে থাকে ভারতে, তবে বাংলাদেশ সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আসলে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট হওয়া যাবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আবারও এই সংক্রান্ত নতুন যদি কোনো আপডেট থাকে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।